হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা সিলেট বোর্ড 2022-এর যে সৃজনশীলটি ছিল, পরিমাণগত রসায়নের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, এটা আমরা এই প্রবলেমটি আজকে সলভ করব। সলভ করার পূর্বে আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব, সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমি আমাদের এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা যখন নতুন নতুন ক্লাস আমরা আপলোড দেব পরীক্ষার আগ পর্যন্ত, ইনশাল্লাহ পরীক্ষা প্রস্তুতির জন্য, আশা করি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখলে, সলভ করলে রসায়নে A+ পাওয়াটা অনেকটাই সুনিশ্চিত হবে। এবং পরবর্তীতে আমরা ম্যাথ এবং ফিজিক্স, বায়োলজি, ইংরেজি, বাংলা এগুলোর উপর ইনশাল্লাহ ক্লাস, ICT ক্লাস দিয়ে থাকবো পর্যায়ক্রমে। তো আমরা প্রথমে আজকে যে সিলেট বোর্ড 2022 সালের যে প্রশ্নটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে মোলারিটির সংজ্ঞা দাও। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে তিনটি এখানে বক্স দেওয়া আছে, তিনটি পাত্র দেওয়া আছে। 1 নম্বর পাত্র, 2 নম্বর পাত্র, 3 নম্বর পাত্র। 1 নম্বর পাত্রে আয়তন দেওয়া আছে 680 মিলিলিটার এবং 0.15 mm ফর মোলার দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। 2 নম্বর পাত্রে দেওয়া আছে 440 মিলিলিটার 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। 3 নম্বর পাত্রে দেওয়া আছে 250 মিলিলিটার 0.25 m সোডিয়াম কার্বনেট দ্রবণ। তো এখানে আমাদের 1 নম্বরে বা ক নম্বরে যে প্রশ্নটি চেয়েছে, মোলারিটির সংজ্ঞা দাও, বা মোলারিটি বলতে তুমি কি বুঝো। মোলারিটির সংজ্ঞা হলো 1 লিটার দ্রবণে কোনো দ্রবের যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাটাই হলো ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা। আমরা একটু লিখি সংজ্ঞাটা, তারপর আমরা একটু ডেসক্রিপ আকারে লিখব যে 1 লিটার কোনো দ্রবণে যত সংখ্যক বা 1 লিটার কোনো দ্রবণে দ্রবের, এভাবে লিখি, দ্রবের যত সংখ্যক মোল দ্রবীভূত থাকে সে সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। ওকে, তাহলে 1 লিটার কোনো দ্রবণে দ্রবের যত সংখ্যক মোল দ্রবীভূত থাকে সে সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। যেমন আমরা জানি মোলার ঘনমাত্রাকে যদি আমরা এভাবে লিখি, C = N/V। এখানে C হচ্ছে ঘনমাত্রা, N হচ্ছে মোল, আর V হচ্ছে আয়তন। আয়তনটা হবে এখানে লিটারে প্রকাশিত। তাহলে এইভাবে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি। C হচ্ছে মোলারিটি বা মোলার ঘনমাত্রা, মোলারিটি বা মোলার ঘনমাত্রা। N যেটা, সেটা হচ্ছে আমার মোল সংখ্যা, আর L হচ্ছে ওকে লিটার এককে আয়তন। কিসের আয়তন? দ্রবণের আয়তন। ওকে, এটা হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন। তাহলে এটা হচ্ছে আমার ঘনমাত্রা নির্ণয় করার প্রথম সূত্র। এবং মনে রাখতে হবে, এই যে আমরা মোলার ঘনমাত্রার যেই একক, সে এককটা হবে m।
এম ফর হচ্ছে মোলার দ্রবণ বা মোলারিটি। এই এমকে কোনো ক্রমেই ছোট হাতের এম দিয়ে লেখা যাবে না। কারণ হচ্ছে যদি আমি ছোট হাতের এম দিয়ে লিখি তাহলে এই ছোট হাতের এমটা প্রকাশ করে মোলাল দ্রবণ বা মোলালিটি, আর এম প্রকাশ করে হচ্ছে মোলারিটি। তো আমরা একটু যদি আরও ইলাবরেটলি দেখাই, সেটা হচ্ছে এরকম যে এম হচ্ছে মোলারিটি। মোলারিটিকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি হচ্ছে আমরা মোলালিটিকে, বড় হাতের এন দ্বারা আমরা প্রকাশ করি নরমালিটিকে, বড় হাতের এফ দ্বারা আমরা প্রকাশ করি ফর্মালিটিকে। ওকে, আমাদের এই ধরনের ঘনমাত্রার অঙ্ক আমরা এই অধ্যায়ে আমরা পাবো, আমরা তখন আরও ডেসক্রিপটলি আলোচনা করব। সুতরাং মোলারিটি বা মোলার ঘনমাত্রাকে কোনো ক্রমেই ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা যাবে না। ছোট হাতের এম দ্বারা প্রকাশ করলে সেটা অন্য একটি ঘনমাত্রা মোলালিটি প্রকাশ করে। আমরা জানি এই মোলালিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, বাকিগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওদের পরীক্ষায় আসে। আমরা আরেকটু যদি ডেসক্রিপটলি আলোচনা করি, এই মোলার ঘনমাত্রা বের করার একটা সূত্র আছে, সি সমান হচ্ছে আমার 1000 W ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এই ভিটা যখন আমি মিলিলিটার এককে প্রকাশ করব, এটা একটা সূত্র। দেন সি ইজ ইকুয়াল টু হচ্ছে W বাই এম ইন্টু ভি, ভিটাকে যখন আমি লিটার এককে প্রকাশ করব। সি তো ঘনমাত্রা আমরা একটু আগে লিখছি, আর W হচ্ছে দ্রবের ভর, এবং সেটা হচ্ছে গ্রাম এককে ভর। এমটা কি? এমটা হচ্ছে দ্রবের আণবিক ভর, আর ভি হচ্ছে আয়তন দ্রবণের, এবং লিটার এককে প্রকাশিত, আর পরেরটা তো হচ্ছে লিটার এককে প্রকাশিত। যখন আমি লিটার লিখব তখন আমি 1000 দিব না, যখন আমি লিটার লিখব না তখন আমি 1000 দিব মিলিলিটারে। প্রত্যেকটার ঘনমাত্রায় বড় হাতের এম, এটার ঘনমাত্রাও হচ্ছে আমার বড় হাতের এম, অর্থাৎ মোলারিটি। এই হচ্ছে মোটামুটি আমাদের মোলারিটির সংজ্ঞা আমরা পড়ে ফেললাম, যে মোলারিটি কাকে বলে বা মোলারিটি বলতে আমি কী বুঝি, এটা সম্পূর্ণ ব্যাখ্যাটাই আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা আসবো আমাদের 2 নম্বর যে প্রবলেম, অর্থাৎ এখানে খ নাম্বারে যে প্রবলেমটা দেওয়া আছে, যে দেখাও যে SN2+ জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে। জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে। আমরা 2 নম্বর প্রশ্নটা একটু সলভ করে দিচ্ছি। খ, আমরা প্রথমে জানি যে জারক এবং বিজারক কাকে বলে। জারক হচ্ছে যে সকল মৌল, আয়ন বা পরমাণু, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি করে, ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে জারক। আর যে সকল মৌল, পরমাণু বা আয়ন রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে, তারা হলো বিজারক। এগুলো একটা স্পেসিফিকলি। অপরদিকে আমরা বলতে পারি যে সকল মৌল রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে, তাদের জারণ মান বৃদ্ধি পায়। জারণ মান বৃদ্ধি পেলে, যদি জারণ মান বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বিক্রিয়াটি হয় জারণ বিক্রিয়া, এবং যার জারণ মান বৃদ্ধি পায় সে হয় বিজারক। অপরদিকে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি যৌগের জারণ মান হ্রাস পায়, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ায় কোনো একটা পদার্থের জারণ মান হ্রাস পায়, এবং যে পদার্থের জারণ মান হ্রাস পায় সেটা হচ্ছে জারক। যেমন আমরা একটু যদি বলি কথার কথা, যেমন SN2+, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় এই টিনের জারণ মান 0 হয়ে গেল, অথবা SN2+, কোনো একটি বিক্রিয়ায় এই টিনের জারণ মান 4+ হয়ে গেল। কখন হতে পারে, আমরা যদি একটু আরও ডিসক্রিপ্ট লিখি, SN2+, সে কী করলো, 2টা ইলেকট্রন গ্রহণ করলো। ওকে, 2টা ইলেকট্রন গ্রহণ যদি করে, এটা ইলেকট্রন, তাহলে গ্রহণ করলে সে SN0-তে পরিণত হলো। অপরদিকে SN2+ যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে SN4+ আয়নে পরিণত হলো। তাহলে এই যে দুটো বিক্রিয়া দেখতে পাচ্ছি, আমরা প্রথম যে বিক্রিয়াটা একটু আমি যদি দেখাই, এখানে এটা জারণ মান +2 থেকে 0-তে পরিণত হচ্ছে। এটা জারণ মান ছিল +2, এখানে হয়ে গেল 0। তাহলে জারণ মান আস্তে আস্তে অক্সিডেশন নাম্বারটা আমার এটা হ্রাস পেয়েছে, কমছে। তাহলে অক্সিডেশন নাম্বার কমা মানে হলো বিজারণ বিক্রিয়া।
ওকে, বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় বিজারণ হয়েছে। আর যার জারণ মান হ্রাস পায় সে হচ্ছে আমার জারক। তাহলে এখানে যে SN2+ এটা হলো আমার জারক। অপরদিকে SN2+ আমি দেখতে পাচ্ছি এখানে জারণ মান ছিল 2+, এখানে হয়েছে 4+। তাহলে জারণ মান কি হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার যেটা সেটা বেড়েছে। তাহলে জারণ মান যদি বাড়ে তখন সেই বিক্রিয়াকে আমরা বলি জারণ বিক্রিয়া। ওকে, বা জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, অথবা এটাকে বলা হয় অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে এটা হলো জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়ায় যার জারণ মান বৃদ্ধি পায় সেটা হচ্ছে বিজারক। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে SN2+ কখনো কখনো সেটা জারক হিসেবে কাজ করে, আবার কখনো কখনো সেটা বিজারক হিসেবে কাজ করে। সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা জানি এই SN এর যোজনী হচ্ছে 2, 4, 6। সুতরাং এই অবস্থায় 2 থেকে 4 হতে পারে, আবার কখনো কখনো সেটা জারণ মান 0, আবার 2 থেকে 0 হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে জারক পদার্থ অর্থাৎ SN2+ এটা উভধর্মী, অর্থাৎ জারক বিজারক উভয় হিসেবে এটা ব্যবহৃত হতে পারে। বা আমাদের ভর্তি পরীক্ষায় MCQ দিয়ে দিতে পারে যে নিম্নের কোনটি জারক বিজারক উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে SN2+। এরকম আরেকটা মৌল হচ্ছে H2O2 হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড একই সঙ্গে জারণ এবং বিজারণ, একই সঙ্গে জারক এবং বিজারক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এতটুকু সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবো, বিক্রিয়া দিয়ে বিক্রিয়াটা ব্যাখ্যা করে দেব। ওকে, আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের এখন গ এবং ঘ নাম্বারে দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। আমাদের খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম দুটো সলভ করতে হবে। বলা আছে উদ্দীপকের 3 নং পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। দিস ইজ আমার 3 নং পাত্র। এখানে আছে সোডিয়াম কার্বনেট। তাহলে উদ্দীপকের 3 নং পাত্রে দ্রবণে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি দেখি, এই হচ্ছে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ Na2CO3, এটা একটা লবণ। প্রথম পার্টটা হচ্ছে আমার ক্ষারের, দ্বিতীয় পার্টটা হচ্ছে আমার অ্যাসিডের। বলে কিভাবে, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমি কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, দিস ইজ এইচ আর OS মিলে হয় পানি, তাহলে হয়ে গেল পানি, আর সাথে উৎপন্ন হলো সোডিয়াম কার্বনেট, অর্থাৎ Na2CO3 প্লাস সাথে উৎপন্ন হলো পানি। তাহলে সোডিয়াম দুটো ওটা। তাহলে এই যে কার্বনেট পার্টটা, এই কার্বনেটটা পার্টটা আসছে আমার অ্যাসিড থেকে, আর এই সোডিয়াম পার্টটা আমার আসছে ক্ষার থেকে। তাহলে যে কোনো লবণের দুটো পার্ট থাকে, প্রথম পার্টটা হচ্ছে বেসিক পার্ট অর্থাৎ ক্ষারীয়, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাসিডিক অর্থাৎ অম্লীয় পার্ট। তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে একটি লবণ। এখন এই লবণটা আমরা দেখি যে বলছে এই লবণে সোডিয়ামের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে সোডিয়াম কার্বনেট এটার সাথে যখন পানি দিব, আমি পানি দিলে এটা বিয়োজিত হয়ে যাবে বা আয়নে পরিণত হবে, সোডিয়াম প্লাস হবে এবং কার্বনেট 2 মাইনাস হবে। তাই কার্বনেট আয়ন এখানে একটা, কিন্তু সোডিয়াম আয়ন হচ্ছে দুটো। তাহলে আমাকে বলছে সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করতে। তাহলে দ্রবণে উপস্থিত, যেহেতু দ্রবণ পানি দিয়ে এটা দ্রবণ করেছি, এই সোডিয়াম কার্বনেট পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম 2+ সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সোডিয়াম প্লাস এর মোট সংখ্যা হলো 2, অর্থাৎ সোডিয়াম প্লাস আছে আমার 2টি। আর এখানে কি দেওয়া আছে, আমার আয়তন দেওয়া আছে মিলিলিটারে, সেটা হচ্ছে 250 মিলিলিটার। ঘনমাত্রা আছে S হচ্ছে বা C দিয়ে প্রকাশ করতে পারি, C ফর কনসেন্ট্রেশন, S ফর সলিবিলিটি হচ্ছে এক বিশেষ ধরনের ঘনমাত্রা। আমরা এটা সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি প্রোডাক্টে আমরা আলোচনা করেছি 0.25 m। তাহলে আমি যদি এখন এটার মোল সংখ্যা বের করতে চাই, আমরা যদি মোল সংখ্যা C সমান কি, আমরা যদি সূত্রটা এইভাবে লিখি, প্রথমে আমি সূত্রটা বলেছিলাম, C সমান হচ্ছে আমার N/V, ভিটা এখানে লিটারে প্রকাশিত আয়তনটা। দেন এখানে N সমান আমি লিখব C ইন্টু V অফ L। C এর মান হচ্ছে 0.25 ইন্টু L লিটারে প্রকাশিত হবে। তাহলে এখানে আয়তনটা আছে 250, বাট এটা আছে মিলিলিটারে। আমি বলছি আয়তনটাকে লিটারে নিয়ে যেতে হবে, তাহলে 1000 দিয়ে আমি ভাগ করে দিব। ভাগ করলে আমি পাচ্ছি কত,
এটা, অর্থাৎ 4 25 100। তাহলে n এর মানটা পাওয়া গেল আমার 0.25 ডিভাইডেড বাই 4। বাট আমাকে বলছে সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করতে। এখন আমি এটা মোল সংখ্যাকে আমি পরমাণুর সংখ্যাতে কনভার্ট করব। সেটা কিভাবে? আমরা একটা সূত্র জানি, n সমান হচ্ছে W/m, দেন S ইন্টু VL, দেন হচ্ছে PB/RT, দেন হচ্ছে N/NA, দেন VL/22.4। এরকম সূত্র আছে। তাহলে এই মোল সংখ্যাকে আমি যে কোনো অনুপাতে ভাঙতে পারি। এখানে যে সূত্রটা আমার প্রয়োজন অনুসারে যে কোনো মানে আমি ভাঙতে পারি, যখন যেটা দেওয়া থাকবে। W থাকলে WM, অর্থাৎ ভর এবং আণবিক ভর থাকলে এটা দিয়ে কনভার্ট করব মোলকে। ঘনমাত্রা এবং আয়তন থাকলে এটা দিয়ে কনভার্ট করে ফেলবো। চাপ, আয়তন, মোলার ঘনমাত্রা, তাপমাত্রা থাকলে এটা। পরমাণুর সংখ্যা এবং অ্যাভোগাড্রোর সংখ্যা থাকলে এটা। তাহলে যেহেতু আমাকে পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে আমি এই যে এনটাকে কনভার্ট করে ফেলবো এই সূত্রের মাধ্যমে। তাহলে আমি লিখে ফেলি, দ্যাট ইজ n ডিভাইডেড বাই NA ইকুয়াল টু হচ্ছে 0.25 ডিভাইডেড বাই 4। আমরা চাইলে ঐকিক নিয়মেও করতে পারি, যে এখানে মোল সংখ্যা বের করলাম, এক মোলে পরমাণু, বণু বা আয়নের সংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23t, একে কত আর এত মোলে কত, সেভাবে আমরা করতে পারি। ওকে, আমরা এখান থেকে পরমাণুর সংখ্যা বের করব, মুছে দিচ্ছি আমি। ওকে, দেন এখানে তাহলে আমি যদি পরমাণুর সংখ্যা বের করি, অর্থাৎ n অফ সোডিয়াম প্লাস আয়ন, মানে একটা সোডিয়াম প্লাস আয়নে মোট কতটি পরমাণু থাকে, সেটা হচ্ছে 0.254 ইন্টু NA। NA হচ্ছে ফর অ্যাভোগাড্রো সংখ্যা। এবং এখানে একটা মজার কথা বলে রাখি, NA হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এই যে মান, এই মানটা হচ্ছে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যার মান। সবচেয়ে মজার কথা হলো, এই অ্যাভোগাড্রো সংখ্যার মানটি কিন্তু বিজ্ঞানী অ্যাভোগাড্রো দেননি, এই মানটি দিয়েছেন বিজ্ঞানী মিলিক্যান। বিজ্ঞানী মিলিক্যানের মানটি অ্যাভোগাড্রো চুরি করে তার নামে চালিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই মানটা ছিল বিজ্ঞানী মিলিক্যানের। ওকে, তাহলে আমরা সেখান থেকে আমরা সোডিয়াম প্লাস আয়নের মানটা যদি বের করি, অর্থাৎ Na প্লাস ইকুয়াল টু 0.25/4 ইন্টু NA হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা বলি এখানে কয়টা আছে টোটাল? এটা হচ্ছে 0.25 ইন্টু 6.023 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 4, দ্যাটস ইকুয়াল টু পাচ্ছি আমি। সুতরাং n অফ সোডিয়াম প্লাস হচ্ছে আমার 0.3764375 ইন্টু 10⁻23। এটা হচ্ছে একটা সোডিয়ামে মোট পরমাণুর সংখ্যা কত। কিন্তু অ্যান্সার কি এখানে হবে? অ্যান্সার কি এখানে দেওয়া যাবে? নো। এখানে অ্যান্সার যদি কেউ দেয় সেটা ভুল হয়ে যাবে বা আংশিক মার্কস পাবে। কারণ হচ্ছে এটা হলো একটা সোডিয়ামের টোটাল কতটি পরমাণু আছে সেটা, কিন্তু আমার তো সোডিয়ামের পরমাণু ছিল মোট 2টা। যদি এখানে Na3 হতো তাহলে 3টা, Na4 হলে তাহলে 4 দিয়ে গুণ করতাম। তাহলে আমি লিখব n টোটাল অফ Na প্লাস, বা আমরা কথায় লিখতে পারি যে সুতরাং ওই দ্রবণে মোট সোডিয়াম প্লাসের সংখ্যা হবে 2 ইন্টু n ইন্টু Na প্লাস, অর্থাৎ একটি সোডিয়াম প্লাসে পরমাণুর সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমি টোটাল সোডিয়াম পরমাণুর সংখ্যা ওই দ্রবণে পেয়ে যাব 0.3764375 ইন্টু 10⁻23। তাহলে ইন্টু 2, এটাকে 2 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে 0.752875 ইন্টু 10⁻23। এটাকে 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এরকম, অর্থাৎ 7.52875 ইন্টু 10⁻20, অর্থাৎ 10⁻23কে ভাঙছি 10 ইন্টু 10⁻22, ওই 10 দিয়ে বা সামনের মানটাকে আমরা গুণ করে দিয়ে আমরা টোটাল মানটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার প্রথম যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের অ্যান্সার আমরা, মানে গ নম্বরের অ্যান্সার আমরা সলভ করে ফেলেছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উদ্দীপকের 3টি দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে তা নির্ণয় করো। আমরা গ নম্বর প্রবলেমটা এখন একটু সলভ করে ফেলব। দেখি গ নম্বর প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, এটা ভুল হয়েছে, এটা গ হবে 4। গ নম্বর প্রবলেম।
উদ্দীপকের 3টি দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে তা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখি এখানে যে 3টা পাত্র আছে, 1 নং পাত্র, 2 নং পাত্র, 3 নং পাত্র, এই পাত্রের টোটাল মোল সংখ্যা আমরা বের করি। এখন টোটাল মোল সংখ্যা কীভাবে বের করে, আমরা একটা সূত্র জানি, সি সমান হচ্ছে 1000 W ডিভাইডেড বাই M ইন্টু ভি দেন মিলিলিটার। ওকে, দেন সি সমান আমি এটাকে এরকম লিখতে পারি, অর্থাৎ 1000 W ভি ইন্টু মিলিলিটার দেন W বাই M, এটাকে আলাদা করে ফেললাম বোঝার জন্য। দেন সি সমান হচ্ছে 1000 বাই ভি ইন্টু ML, আর W বাই M এটা হচ্ছে আমার মোল সংখ্যা। ওকে, এটা হচ্ছে আমার মোল সংখ্যা। তাহলে আমি যদি টোটাল মোল সংখ্যা বের করতে চাই, তাহলে মোল সংখ্যা হবে সি ইন্টু ভি ML ডিভাইডেড বাই 1000। ওকে, দেন এন সমান, আমরা যদি প্রথম মৌলটার মোল সংখ্যা বের করতে চাই, অর্থাৎ 1 নং পাত্রের টোটাল কতটুকু মোল আছে, সির মান আছে আমার 0.15, এখানে আছে 0.15 ইন্টু আয়তন আছে হচ্ছে 680 ভাগ হচ্ছে 1000। তাহলে দেখি আমি এখানে মোল সংখ্যা কত আসে। তাহলে 0.15 ইন্টু 680 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000 সমান 0.102। এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান 0.102 মোল। আমরা এখানে একটু লিখে রাখি, এটা টোটাল মোল সংখ্যা আমরা পেলাম 0.102 মোল। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব এই সূত্রটা একটু নোট ডাউন করে নেওয়ার জন্য, কারণ আমরা পরের অঙ্ক দুটোর আবার মোল সংখ্যা একই নিয়মে বের করব। ওকে, তাহলে একই সূত্র দিয়ে যদি আমরা এখন দ্বিতীয়টার মোল সংখ্যা বের করি, তাহলে সেক্ষেত্রে দেখি এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা কীভাবে বের করা যায়। সি এর মান আছে আমার 0.1 ইন্টু ভি আছে আমার 440। ওকে, 440 ডিভাইডেড বাই আছে আমার 1000। সুতরাং এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে আমার 0.1 ইন্টু 440 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 1000, সেটা হচ্ছে 0.044 মোল। এখানে হচ্ছে এটা হলো আমার 0.044 মোল, 0.044 মোল। ওকে, এটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের টোটাল মোল সংখ্যা কত সেটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে যে 3 নাম্বারটা আছে 250 মিলিলিটারে 0.25 M সোডিয়াম কার্বনেট, এটার মোল সংখ্যা বের করি। দেন এন অফ হচ্ছে আমার Na2CO3, এখানে সির মানটা হচ্ছে আমার 0.25 ইন্টু ভি আছে 250 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000। সুতরাং এন অফ সোডিয়াম কার্বনেট টোটাল মোল সংখ্যা তাইলে হচ্ছে 0.25 ইন্টু 250 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000 সমান হচ্ছে 0.0625 এত মোল। তাহলে এটা আমরা পেলাম টোটাল 0.0625 মোল, 0.0625 মোল। এই হচ্ছে আমার সোডিয়াম কার্বনেটের সংখ্যা। এখন আমাকে বলেছে উদ্দীপকের 3টি দ্রবণ একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে তা নির্ণয় করো। তো এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মোল সংখ্যা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, দেন আছে হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের, দেন আছে আমার 0.0625 অর্থাৎ সোডিয়াম কার্বনেটের। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়া অর্থাৎ সবচেয়ে কম মোল সংখ্যা আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সবার আগে শেষ হয়ে যাবে এবং সবচেয়ে বেশি আছে এটা। তাইলে দেখা গেল প্রথম এটা আমি দেখি যে এটার সাথে এটা বিক্রিয়া করার পর কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত থাকে, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে সোডিয়াম কার্বনেটের এটার সাথে বিক্রিয়া করবে। দেন দেখব সেক্ষেত্রে কি সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট বেশি থাকে নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকে, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে এটা কি অম্লীয় না ক্ষারীয়। এবং আরও একটা মজার ব্যাপার, আমরা যদি দেখি
আমরা কেন এটার সাথে এটা বিক্রিয়া করবো, আবার এটার সাথে এটা কেন বা বিক্রিয়া করবো? আমি তো এটার সাথে এটা বিক্রিয়া করতে পারি। এখানে দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটি অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এবং সোডিয়াম কার্বনেট হচ্ছে একটি লবণ। লবণগুলোর প্রকৃতি ক্ষারীয় মতো, অর্থাৎ এদেরকে যদি আমরা অম্ল যোগ করি তাহলে এটা ক্ষার উৎপন্ন হয়। যেমন সোডিয়ামের কার্বনের সাথে পানি দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং পানি অ্যাসিড উৎপন্ন হবে, কিন্তু সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হবে ক্ষারের মতো, ক্ষার। সুতরাং এই যে এই দুটা ক্ষার প্রশমিত করবো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। এই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি দুটা ক্ষারকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো। তাহলে প্রথম আমরা বিক্রিয়া ঘটাবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের। ওকে, তাহলে আমরা দেখি তো কী হয়। দ্যাট মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যখন আমি করাবো, তখন আমি পাবো সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড আমি পাবো হচ্ছে পানি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পাবো আর পানি পাবো। তাহলে সোডিয়াম এবং বিক্রিয়াটা সমতা হয়েছে, সোডিয়াম একটা, ক্লোরিন একটা, হাইড্রোজেন একটা, দুইটা আর অক্সিজেন একটা মিলেছে। তাহলে এইটা হচ্ছে এখানে 1 মোল, এখানে হচ্ছে এখানে এটা 1 মোল। তাহলে আমি দেখি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ওকে, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সমান 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে। সুতরাং এখানে আছে 0.044 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সমান 1 × 0.044 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, অর্থাৎ 0.044 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এটার সাথে আছে। তাহলে যদি 0.044 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড টোটাল আছে 0.102 মোল। তাহলে এখান থেকে 0.044 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার চলে গেল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এটা আমার এখান থেকে নিঃশেষ হয়ে গেল। তাহলে এখন দ্রবণে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে? সুতরাং দ্রবণে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এর পরিমাণ দ্যাটস ইকুয়াল টু 0.102 মাইনাস 0.044 মোল। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি, যদি একটু লিখি, 0.102 মাইনাস 0.044 দ্যাটস ইকুয়াল টু 0.058 মোল। এতটুকু হাইড্রোক্লোরিক এখন অবশিষ্ট আছে। তাহলে এটা আমার এটার সাথে বিক্রিয়া করা হয়ে গেল, আমি কেটে দিই। এখন এখানে অবশিষ্ট আছে আমার কত? এখানে অবশিষ্ট আছে 0.058 মোল। 0.058 মোল আছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন কিন্তু আর 0.102 মোল নাই, আর এটা নিঃশেষ হয়ে গেছে, কারণ এটা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, এটা সবার আগে শেষ হয়ে গেছে। এখন এটার সাথে এটা বিক্রিয়া করে 0.058 আছে, আর এখানে 0.0625 মোল আছে সোডিয়াম কার্বনেট। তার মানে দেখা যাচ্ছে সেটার মোল সংখ্যা বেশি আছে। তাহলে আমরা এবার বিক্রিয়া করে একটু দেখি দ্বিতীয় ধাপে। এবার দ্বিতীয় ধাপে হচ্ছে, এখন আমার এই দ্রবণে অবশিষ্ট আছে সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক এত মোল অবশিষ্ট আছে, এটা নিঃশেষ হয়ে গেছে, এটা নাই, এই বক্সটা এখন আর নাই, শেষ বিক্রিয়া করে। তাহলে এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমার সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর আমরা দেখি কী ঘটনা ঘটে। তাহলে আমরা দেখি এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, এটা কীভাবে বিক্রিয়া করে? বিক্রিয়াটা যদি আমরা মেকানিজমে দেখি, এবং এখানে কিন্তু একটা তাপ ম্যান্ডেটরি, আমরা বিক্রিয়াটা যদি অ্যানালাইসিস করি, তাপটা কেন ম্যান্ডেটরি? একটা তাপ যদি না দেই, কারণ প্রথম তাপে কি হয়, এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট তাপে বিয়োজিত হয়, সেখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। বলে স্যার আমি বিক্রিয়াটা বুঝলাম না, আপনি মুখস্থ লিখলেন কি না? না, আমি মুখস্থ লিখিনি, এটা একটা মেকানিজমের মাধ্যমে যদি আমি দেখাই, দ্যাট ইজ সোডিয়াম কার্বনেটকে আমি এইভাবে লিখতে পারি Na2COOO, অক্সিজেন তিনটাকে এইভাবে লিখতে পারি,
যেহেতু আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়া মানে এর মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসটা উড়ে যাবে। আর গ্যাস আছে COO, অর্থাৎ এই যে COO মানে কার্বন ডাইঅক্সাইড, এটা গ্যাস, এটা উড়ে চলে গেল এই কার্বন ডাইঅক্সাইড। তাহলে পাত্র অবশিষ্ট রইল কি আমার সোডিয়াম অক্সাইড, অর্থাৎ Na2O, এটা পাত্রের মধ্যে অবশিষ্ট রয়েছে। সুতরাং এটা অবশিষ্ট যেটা আছে সেটা আমি পেয়ে গেলাম সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন ইন্টারেস্টিং ব্যাপার, সোডিয়াম কার্বনেটকে তাপ দিলে দুটো অক্সাইড পাওয়া যায়, একটা হচ্ছে ধাতুর অক্সাইড, একটা হচ্ছে অধাতুর অক্সাইড। ভালো মতো খেয়াল করতে হবে, বিক্রিয়াটা কিন্তু একটা মেকানিজম দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার ধাতুর অক্সাইড, ওকে, এটা হচ্ছে আমার অধাতুর অক্সাইড। তাহলে প্রথমটা হচ্ছে আমার সোডিয়াম অক্সাইড মানে ধাতুর অক্সাইড, কারণ ধাতু কেন, সোডিয়াম যাদের সাথে আম যুক্ত থাকে তারা ধাতু, তাহলে এটা ধাতুর অক্সাইড, এটা অধাতুর অক্সাইড। এখন আমাদের সূত্র আছে, ধাতুর অক্সাইড হচ্ছে আমাদের ক্ষারধর্মী, এটা হচ্ছে আমার ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড হচ্ছে আমার অম্লধর্মী, অর্থাৎ যেটা অধাতু সেটা আমার অম্ল। তাহলে এখানে যেহেতু এটা ভেঙে ফেলছি, ভেঙে দুটো অক্সাইড হয়েছে, এখানে অবশিষ্ট আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে, এটা কি এটার সাথে বিক্রিয়া করবে নাকি এটা এটার সাথে বিক্রিয়া করবে? যেহেতু এটা অ্যাসিড এবং অম্লধর্মী মানে অম্ল অ্যাসিডের মতো, তাহলে অ্যাসিড অ্যাসিডকে বিকর্ষণ করবে, সুতরাং এটার সাথে এটার বিক্রিয়া সম্ভব নয়, এটা এটার সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আইসা বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম অক্সাইড, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে এটা ক্ষার, এটা অ্যাসিড, বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করে কী উৎপন্ন হবে? আমরা জানি একটা অ্যাসিডের সাথে একটি ক্ষারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমি লবণের সংকেত ধরি আমি জানি না, কিন্তু পানির সংকেত জানি, আমি পানির সংকেত লিখে ফেললাম H2O। এখানে হাইড্রোজেন দুটা সমান করে ফেললাম। এখন দেখি তো কী হচ্ছে, এখানে সোডিয়াম দুটো আছে আর অক্সিজেন একটা মিলে গেছে। তাহলে এখন অবশিষ্ট রইল কি, দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন। তাহলে আমি লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ Na2Cl2। এখানে যেহেতু দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন, এখানে 2 কমন নিলে হয়ে যাচ্ছে NaCl প্লাস H2O। ওকে, তাহলে আমরা প্রথমে সোডিয়াম কার্বনেটকে বিয়োজিত করলাম, দেন এটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমি টোটাল এটা যদি 1 নং সমীকরণ, এটা যদি 2 নং সমীকরণ দিই, এখন 1 এবং 2 সমীকরণ যদি যোগ করি, অর্থাৎ 1 যোগ 2, তাহলে আমি কি পাবো? 1 নং সমীকরণ থেকে আমি পেয়েছিলাম সোডিয়াম কার্বনেট প্লাস 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম অক্সাইড ইকুয়াল টু আমি পেয়েছিলাম সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস আমি পেয়েছি পানি। তাহলে উভয় দিক থেকে সোডিয়াম অক্সাইড ক্যান্সেল। এটা হচ্ছে সুন্দর একটা বিক্রিয়ার মেকানিজম, যে বিক্রিয়াটা কীভাবে আমার হলো সেই বিক্রিয়ার মেকানিজমটা আমি এটা কমপ্লিট করলাম। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কী উৎপন্ন হলো সেটা যদি আমরা এখানে একটু দেখাই, তাহলে জিনিসটা একদম সুন্দর হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে পাচ্ছি, অর্থাৎ Na2CO3 সোডিয়াম কার্বনেট প্লাস 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করলো 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দেন আমি পেয়েছি হচ্ছে পানি, অর্থাৎ 2 অণু সোডিয়াম ক্লোরাইড, পানি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে সোডিয়াম কার্বনের সাথে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করলো 2 অণু সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই হচ্ছে আমার বিক্রিয়া। তাহলে এখানে এই বিক্রিয়া, এটা হচ্ছে আমার 1 মোল, এটা হচ্ছে আমার 2 মোল। ওকে, তাহলে সোডিয়াম কার্বন হচ্ছে আমার 2 মোল, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমার 1 মোল, 2 মোল। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 0.058 মোল আর সোডিয়াম কার্বন আছে 0.0625 মোল। তাহলে এটা কম পরিমাণে আছে, কোনটা? হাইড্রোক্লোরিক। এটা কম হলে আমরা এটাকে যদি লিমিটিং রিঅ্যাকট্যান্ট ধরি, তাহলে আমি লিখি যে এখানে 2 মোল হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে সমান 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 1 মোল হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 1/2 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার আছে 0.058 মোল, হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 1 × 0.058 ডিভাইডেড বাই 2 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমরা যদি সেখান থেকে পাই, তাহলে 0.058 ভাগ হচ্ছে 2, দেন আমরা পাচ্ছি 0.058
0.029 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, 0.029 সোডিয়াম কার্বনেটের সাথে। কিন্তু আমার এখানে সোডিয়াম কার্বনেট টোটাল আছে 0.0625 মোল, কিন্তু এই থেকে এতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তাহলে কার সাথে 0.0558 এত মিলিলিটার, তাহলে এটাও আমার শেষ হয়ে গেল। তাহলে পাত্রে শুধু রইল এটা, কতটুকু অবশিষ্ট থাকে এটা তো বিক্রিয়া করলো, আমার টোটাল ছিল এই পরিমাণটা। সুতরাং দ্রবণে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট আছে সমান হচ্ছে আমার 0.0625 মাইনাস 0.029 মোল। দ্যাটস কত পাচ্ছি আমি? 0.0625 মাইনাস 0.029, দ্যাটস ইকুয়াল টু আমি পাচ্ছি 0.0335 মোল। এত মোল অবশিষ্ট আছে কি সোডিয়াম কার্বনেট। যেহেতু দ্রবণে অবশিষ্ট আছে 0.0335 মোল সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম কার্বনেট হচ্ছে একটি ক্ষার, সুতরাং দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। আশা করি সবাই এই মেথডটা বুঝতে পেরেছে। আমি এবার শর্টকাট আরেকটা মেথড অ্যাপ্লাই করব, বাট আমি রিকোয়েস্ট করব যে সবাই এই মেথড দিয়ে অঙ্কটা করার জন্য পরীক্ষায়, বিশেষ করে আমাদের যখন বোর্ড পরীক্ষা আসবে আমরা এই নিয়মেই করব। বাট অনেক সময় দেখা যায় এই ধরনের অঙ্ক আমাদের অ্যাডমিশনে চলে আসে, রিটেন পরীক্ষা, যেমন সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে বিআইটিগুলোতে চলে আসে। সেক্ষেত্রে আমরা শর্টকাট একটা ফর্মুলা দিয়ে করে ফেলবো অঙ্কটা। সেটা কি আমি একটু দেখাচ্ছি। আমরা এবার একটা শর্টকাট ফর্মুলায় যাই। সেটা হলো এখানে যতগুলো অ্যাসিড আছে সবগুলো অ্যাসিডের মোল সংখ্যা এবং তার তুল্য সংখ্যা গুণ করে এক পাশে যোগ করব। যতগুলো ক্ষার আছে সবগুলো যোগ করে মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা গুণ করে সবগুলোকে যোগ করব। দেখব যে কার মোল সংখ্যা বেশি আছে। যার মোল সংখ্যা বেশি আছে তার মতোই হবে দ্রবণের প্রকৃতি। তাহলে এখানে এটা আসলে নর্মালি সূত্রটা ছিল এরকম। আমরা জানি যে প্রশমনের একটা শর্ত আছে, পূর্ণ প্রশমিত হওয়ার শর্ত হচ্ছে সামেশন অফ NE অ্যাসিড ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ NE বেস। এটা হচ্ছে পূর্ণ প্রশমনের সূত্র, অর্থাৎ সামেশন অফ NE অ্যাসিড সমান সমান সামেশন অফ NE বেস। সামেশন মানে যোগ, N হচ্ছে N অফ অ্যাসিড মানে অ্যাসিডের মোল সংখ্যা, N অফ অ্যাসিড মানে অ্যাসিডের মোল সংখ্যা, দেন E অফ অ্যাসিড, E মানে হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের আমার তুল্য সংখ্যা। আবার N অফ বেস মানে ক্ষারের মোল সংখ্যা, এটা হলো অ্যাসিডের মোল সংখ্যা, এটা হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। আর ই অফ বেস মানে হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা। এবং আমরা তুল্য সংখ্যার একটা ক্লাস আমরা অলরেডি প্রথম দিকে আমাদের সেশনে প্রথম দিকে আমাদের তুল্য সংখ্যার উপর একটা ক্লাস আছে, যে অ্যাসিডের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, ক্ষারের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, লবণের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, তারপর হচ্ছে আমার হলো জারকের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, বিজারকের তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, এভাবে ধাতুর তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, অধাতুর তুল্য সংখ্যা কীভাবে বের করতে হয়, সবগুলো আমরা দেখিয়ে দিয়েছি। তো আমরা এই সূত্রটা দিয়ে করবো। এটা হচ্ছে পূর্ণ প্রশমনের সত্য, অর্থাৎ যদি এটা সমান হয় তাহলে পূর্ণ প্রশমিত হবে। বাট যদি আমরা দেখি সামেশন অফ NE অ্যাসিড ইজ গ্রেটার দেন সামেশন অফ NE বেস যদি হয় তাহলে সেটা হলো অম্লীয়, অর্থাৎ অম্লীয় হবে। এবং যদি সামেশন অফ NE বেস ইজ গ্রেটার দেন সামেশন অফ NE অ্যাসিড হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্ষারীয়। আর যদি দুইটা সমান হয় তাহলে সেটা হবে প্রশম বা নিরপেক্ষ, এটা আমরা বলতে পারি। এবং এখান থেকে অনেক সময় আমাদের এই পিএস গণনা করতে বলতে পারে, যে পিএস বের করো, সেই রকম অঙ্ক আমাদের আসবে, আমরা ইনশাল্লাহ করে দিব। সেই রকমের অঙ্ক কীভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এখন এই নিয়মটা একটু দেখছি।
সেটা হলো আমার এখানে ক্ষার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট। তাহলে আমি লিখি সামেশন অফ NE বেস, ওকে। দেন এন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, E অফ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস N অফ সোডিয়াম কার্বনেট। অ্যান্ড কেন প্লাস আসলো? সামেশনকে আমি যদি ওপেন করি, আমি যদি ব্রেক করি, তাহলে আমরা ব্রেক করলে বা ওপেন করলে আমরা সেখানে পাবো সবগুলোর যোগফল। সামেশন মানে যোগফল। দ্যাট মিনস সোডিয়াম কার্বনেট এবং E অফ দেন সোডিয়াম কার্বনেট। অ্যানকে লেখা যায়, অ্যান কি? সোডিয়াম কার্বনেট। অ্যান হচ্ছে আমরা আগেই দেখেছিলাম S/Bl হতে পারে, W/M হতে পারে। এখানে যেটা দেওয়া থাকবে আমরা সেটাতে কনভার্ট করব। দেখি সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলা আছে তার ঘনমাত্রা এবং আয়তন, তাহলে আমরা সেটাতে কনভার্ট করি, অর্থাৎ S সোডিয়াম হাইড্রোক্সাইড এবং V সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লিটারে প্রকাশিত। দেন S এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3 এবং একটু ভুল হয়ে যাচ্ছে, আমাদের রয়ে গেছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে এখানে সোডিয়াম কার্বনেট, এখানেও ঘনমাত্রা আছে এবং আয়তন আছে। তাহলে আমরা মোল সংখ্যাকে ঘনমাত্রা এবং আয়তন এই প্রকাশ করি গুণফল আকারে। তাহলে Na2CO3 এবং B হচ্ছে Na2CO3 লিটার এবং E হচ্ছে Na2CO3-তে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড S হচ্ছে আমার 0.1 ইন্টু V হচ্ছে আমার 440 ডিভাইডেড বাই হচ্ছে 1000। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার, যে কোনো ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে তার প্রতিস্থাপনীয় OH এর সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতিস্থাপনীয় OH এর সংখ্যা হলো 1, সুতরাং তার তুল্য সংখ্যা 1। সোডিয়াম কার্বনেটের এখানে ঘনমাত্রা আছে 0.25 m ইন্টু কার্বনেট হচ্ছে আয়তন হচ্ছে 250, তাহলে 250 ডিভাইডেড বাই হচ্ছে 1000। এবং সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? যেহেতু সোডিয়াম কার্বনেট হচ্ছে একটি লবণ এবং লবণের তুল্য সংখ্যা হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়ন। তাহলে সোডিয়াম কার্বনেটের মধ্যে ক্যাটায়ন হচ্ছে আমার সোডিয়াম, তাহলে এখানে সোডিয়ামের চার্জ 1 কিন্তু সোডিয়াম আছে 2টা, তাহলে মোট চার্জ বা মোট ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 × 2 দ্যাট ইজ 2, তাহলে এটা হবে 2। তাহলে আমরা পাই কত হয়, আমরা একটু হিসাব করে এটা বের করি। আমরা যেন ক্যালকুলেটার সাথে রেখেছি, 0.1 ইন্টু হচ্ছে 440 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000, সেটা হচ্ছে আমরা পেয়েছিলাম 0.044 প্লাস হচ্ছে আমরা পাচ্ছি 0.25 ইন্টু হচ্ছে 250 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000, সেটা পেয়েছিলাম আমরা 0.125। দেন এত কি মোল সংখ্যা বলা যাবে না, মোল, হ্যাঁ আমরা তো লিখতে পারি, এটার সাথে যোগ করব 0.044 ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে 0.169 এত। তাইলে এত হচ্ছে মোল, এত মোল। যেহেতু তুল্য সংখ্যার কোনো একক নাই, তাহলে এটা হবে শুধু মোল সংখ্যার একক। মোল সংখ্যা হ্যাঁ এন হচ্ছে মোল সংখ্যার একক হচ্ছে মোল, তাহলে আমরা পেলাম মোল। দেন আমরা বের করি সামেশন অফ Ne ইন্টু অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিড আছে শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে N অফ হাইড্রোক্লোরিক, E অফ হাইড্রোক্লোরিক। Nকে লেখা যায় S ইন্টু হাইড্রোক্লোরিক, দেন V ইন্টু হাইড্রোক্লোরিক, এটা লিটারে, অ্যান্ড E ইন্টু হাইড্রোক্লোরিক। তাহলে S এর মান কত? S এর মান হচ্ছে আমার 0.15 ইন্টু V আছে 680 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000 ইন্টু হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, দেন 1 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে আমরা পাচ্ছি কত? তাহলে 0.15 ইন্টু 680 ইকুয়াল টু ভাগ হচ্ছে 1000, সেটা হচ্ছে 0.102 এত মোল। তাহলে অর্থাৎ 0.102 মোল। তাহলে দ্রবণে কত মোল বেশি আছে? যেমন এটা আছে 0.169 মোল ছিল টোটাল ক্ষার,
আর এটা হলো 0.109। তাহলে এটা বেশি আছে, অর্থাৎ ক্ষার বেশি আছে। কতটুকু বেশি আছে? -0.169, অর্থাৎ 0.067 মোল বেশি আছে। সুতরাং দেখতে পাচ্ছি যেহেতু ক্ষার বেশি, সুতরাং দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। সুতরাং আমরা বলতে পারি দ্রবণের প্রকৃতিটা হচ্ছে আমার ক্ষারীয়। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব। আমরা এটাকে আর বর্ধিত করব না, এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।